আগের ক্লাসে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে শিখেছি। আজকে ওইটার ভিত্তিতে কি করে বিভিন্ন আঁকা আমরা আঁকতে পারি যাতে ওই ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যানের বন্টন, ডিস্ট্রিবিউশনের বন্টন আমরা দেখতে পারি, কিরকম নেচার আছে ওই বন্টনের, কি প্রকৃতি আছে সেইটা বুঝতে পারি। সেটার জন্য বিভিন্ন আঁকা হয়। তার মধ্যে তিনটে আঁকা আজকে আমরা করব: হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন এবং ফ্রিকোয়েন্সি কার্ভ। এই ডেটাটা আগের দিন দেয়া ছিল। এটা কি হচ্ছে, বর্ধমান জেলার একটা সিডি ব্লক সালানপুরের ডেটা 2001 সালের। এখানে টোটাল দেখো নাম্বার অফ ভিলেজেস 67, তার মানে সামেশন এফ বা এন যেটা বলা হয়, টোটাল হচ্ছে কি 67। এই 67টা গ্রামের ওই ব্লকের আমাদের কাছে ডেটা আছে। এই ডেটাগুলো জনসংখ্যার ডেটা, কত জনসংখ্যা আছে প্রত্যেকটা গ্রামে। এই ডেটা দেখে কিন্তু এক চোখে বোঝা খুব মুশকিল যে বেশিরভাগ বা অধিকাংশ গ্রাম এর জনসংখ্যা কিরকম আছে, বা অল্প জনসংখ্যক গ্রাম কতখানি আছে আর বেশি জনসংখ্যক গ্রাম কতখানি আছে। তো এই জন্য আমরা এটাকে শ্রেণীবদ্ধ করব যেভাবে আগে শিখেছি। এই শ্রেণীবদ্ধ বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করে আগে আমরা স্টার্জের সূত্রর মাধ্যমে আমরা কত ক্লাস করতে হবে সেটা নির্ধারণ করব। তো এখানে এনটা কি হচ্ছে 67, যেহেতু টোটাল গ্রামের সংখ্যা আমার 67। এবার এটা করে আমাদের যা মানটা আসছে স্টারজের সূত্র দিয়ে 7টা ক্লাস করলেই বেটার হয় এই ক্ষেত্রে। কিন্তু যেহেতু আমাদের অনেক বেশি জনসংখ্যার অনেক বেশি গ্রাম আছে, আমরা একটু নিজেদের ডিসক্রিশন ইউজ করে 8টা ক্লাস নিচ্ছি। কিন্তু স্টারজের সূত্র ফলো করলে কিন্তু 7.02 7টা ক্লাস নিলে বেশি ভালো হয়। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ক্লাসের ব্যার্থ বা ক্লাস ইন্টারভালটা বের করা। সেটার জন্য রেঞ্জ মানে হাইয়েস্ট আর লোয়েস্ট মানটা আগের টেবিল থেকে বের করতে হবে, যে আমাদের কোনটা আছে হাইয়েস্ট জনসংখ্যা আর লোয়েস্ট জনসংখ্যা। সেই রেঞ্জটাকে আমরা ডিভাইড করব কিসে দিয়ে, এই নাম্বার অফ ক্লাস দিয়ে, আর আমরা যেটা পাবো এটা হচ্ছে ক্লাস ইন্টারভাল। এটাকে রাউন্ড অফ করব। রাউন্ড অফ করার সময় খেয়াল রাখতে হবে যে আমরা উপরের দিকে রাউন্ড অফ করার চেষ্টা করি, নাহলে কিন্তু একটা ক্লাস বেড়ে যায়। তোমরা নিজে চেষ্টা করে দেখবে। ভাবো আমরা যদি নিচের দিকে রাউন্ড অফ করে 500 নিই ক্লাস ইন্টারভাল, তাহলে প্রথম ক্লাস হবে 0 to 500, দ্বিতীয় ক্লাস হবে 500 to 1000, তৃতীয় হবে 1000 to 1500, চতুর্থ হবে 1500 to 2000, তারপরে হবে তোমার ফিফথ হবে 2000 to 2500, সিক্সথ হবে 2500 to 3000, সেভেন্থ হবে 3000 থেকে 3500, এইট হবে 3500 থেকে 4000। দেখো আমার 8টা ক্লাস হয়ে গেল, কিন্তু আমার 4000 অবধি পৌঁছলাম। আমার হাইয়েস্ট মানটাকে নেওয়ার জন্য কিন্তু আরেকটা ক্লাস বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কেন হয়, কারণ কি প্রত্যেকটাতে তো আমার যা ক্লাস ইন্টারভাল হওয়ার উচিত তার থেকে একটু কম নিচ্ছি। তো প্রত্যেকটার কমটা যোগ হয়ে আমাদেরকে এক্সট্রা ক্লাস নিতে হচ্ছে। তাই জন্য যদি কটা ক্লাস করতে হয় বলা থাকে, তাহলে রাউন্ড অফ করার সময় সবসময় চেষ্টা করবে যে একটু উপরের দিকে রাউন্ড অফ করার। কারণ ওই নিচের দিকে করলে নাম্বার অফ ক্লাসেস গুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা একটা বা প্রবণতা থাকে। তো আমরা এখানে 600 এ রাউন্ড অফ করলাম। এবার আমরা ক্লাস লিমিট ধরে আমাদের কিন্তু ট্যালি দেওয়ার উচিত। কিন্তু এখানে আমরা দেখতে পাই, যদি আমরা এরকম একটা ক্লাস ধরি, লোয়েস্ট 48 আছে, তো 48 এর থেকে আমরা ভাবো 40 থেকেও শুরু করতে পারতাম লোয়েস্ট ক্লাসটা। অঙ্কের সুবিধের জন্য যদি 0 থেকে শুরু করি, আর এখানে আমরা 4500 অব্দি সুন্দর একটা মানে রাউন্ড ফিগার অব্দি যেতে পারি আমরা। এটা মাথায় রেখে আমরা কাজ করতে পারি। তো এভাবে যদি আমরা করি, এবার 0 থেকে 600 একবার যদি আমরা করে দেখি কিরকম আসে, আমরা এই ক্লাসগুলো পাচ্ছি। এখানে দেখো 8টাই ক্লাস হচ্ছে, কিন্তু 8টা ক্লাসে আমার একটা জিনিস আর আছে, যে আমার কিন্তু লোয়েস্ট মানটা কভার হচ্ছে কিনা চেক করতে হবে। হ্যাঁ হচ্ছে। হাইয়েস্ট মানটা আসছে কিনা, হ্যাঁ হচ্ছে। কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, আমি সোজা ক্লাস বাউন্ডারি নিয়েছি। ম্যাম সোজা ক্লাস বাউন্ডারি কেন নিয়েছেন, এটাতে তো ট্যালি দিয়ে ফ্রিকোয়েন্সি করতে অসুবিধে হবে। একদম ঠিক কথা। কিন্তু আমরা যদি দেখে নিই যে ডেটা সেটের এইগুলো কোনো মানগুলো, ক্লাস বাউন্ডারির মানগুলো পড়ছে না, তাহলে আমরা একটু শর্টকাট করে কিন্তু চাইলে করতে পারি। সাইন্টিফিক্যালি টেকনিক্যালি করা উচিত নয়, কিন্তু চাইলে আমরা এভাবে কিন্তু যদি দেখি যে কোনো, যেহেতু এটা ছোট অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এক চোখে, আমরা তখন কিন্তু কি করতে পারি, এটাকে সরাসরি ক্লাস বাউন্ডারি একটা শর্টকাট মেথড নিয়ে নিতে পারি, যদি কোনো ক্লাস বাউন্ডারির মানগুলো আমার যেটা ট্যালি দিতে হবে সেই মানটা
বা যেই গ্রামে জনসংখ্যা আছে সেই মানটা পড়ছে না কোনোটাতে, মানে কোনো কনফিউশন নেই যে এটা কোন ক্লাসে পড়বে। এটা খুব মানে অল্প সংখ্যক ডেটা বা রাশি তত্ত্ব হলেই কিন্তু সম্ভব। ওটা অ্যাভয়েড করারই চেষ্টা করবে ক্লাস লিমিট থেকে বাউন্ডারি যেভাবে আগের দিন বুঝিয়েছি সেভাবে করার। এই অঙ্কটার জন্য আমরা এভাবেই কিন্তু এগোচ্ছি এই ক্লাসগুলো নিয়ে, যাতে অঙ্কটা করতে তোমাদের সুবিধে হয়, বুঝতে সুবিধে হয় বাকি জিনিসগুলো। এটাতে আমরা এবার ট্যালি দেব, ওই টেবিলটা সামনে রেখে তোমাদের বলেছিলাম আগের দিন, টেবিলটা পাঠিয়েছিলাম, অঙ্কটাও মিলিয়ে নিয়েছো তোমরা। এরকম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এসেছিল, ট্যালিগুলো দিয়ে জনসংখ্যা প্রত্যেকটা নিয়ে যেখানে পড়ছে সেই ক্লাসে ট্যালিগুলো দিয়ে তারপরে তোমাদের ওই ট্যালিটা যোগ করে আমরা কি আসছে ফ্রিকোয়েন্সি গুলো, আর সামেশন ফ্রিকোয়েন্সিটা আমার 67, এটা একটু বাঁদিকে হেলে আসছে, এটা ডান দিকে থাকবে এই কলামের নিচে। সামেশন এক্সটা 67, যদি এটা যোগফলটা না মেলে বুঝবে ট্যালি দিতে কিছু একটা কোথাও তোমরা ভুল করেছো, ত্রুটি হয়েছে। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের ভিত্তিতে আমরা প্রথম যে আঁকাটা বুঝবো আজকে সেটা হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম হচ্ছে এরকম একটা আঁকা যেটাতে এক্স অক্ষতে ক্লাসেস দেখানো হয়, আর সেটা অনুভূমিক যেটা অক্ষ আছে সেই এক্স অক্ষতে আমরা ক্লাসেস দেখাই, আর আমাদের এক্স অক্ষতে যে ক্লাসেস দেখাচ্ছি ইকুয়াল ক্লাস হলে প্রত্যেকটা যে আমাদের কি করা হয়, আমরা ওয়াই অক্ষ যেটা উল্লম্ব অক্ষ সেটাতে আমরা কিন্তু কি দেখাই, ফ্রিকোয়েন্সি গুলো বা পরিসংখ্যান গুলো দেখাই। এবার দুটোর জন্যই স্কেল ধরতে হবে। এবার স্কেল ধরে আমাদের নীতিটা কি হচ্ছে যে আমরা কিন্তু রেক্ট্যাঙ্গেল গুলো ড্র করব, আর এই রেক্ট্যাঙ্গেল গুলোর ক্ষেত্র প্রত্যেকটা ক্লাসের জন্য একটা রেক্ট্যাঙ্গেল ড্র হবে। এই প্রত্যেকটা ক্লাসের জন্য যে রেক্ট্যাঙ্গেল ড্র হচ্ছে তার নিচেরটা হচ্ছে অনুভূমিকটা হচ্ছে ক্লাসের দৈর্ঘ্য, আর উচ্চতাটা হচ্ছে তোমার কার অনুপাতিক, ক্লাস ফ্রিকোয়েন্সির অনুপাতিক। কিন্তু এটা অ্যাকচুয়ালি উচ্চতাটা শুধু ক্লাস ফ্রিকোয়েন্সির অনুপাতিক নয়, বাস্তবে হিস্টোগ্রামের মূল নীতিটা যেটা হচ্ছে যে হিস্টোগ্রাম যে রেক্ট্যাঙ্গেলটা, ওই প্রত্যেকটা ক্লাসের রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রটা ওইটা কিন্তু অনুপাতিক হয় ক্লাস ফ্রিকোয়েন্সির। শুধু উচ্চতাটা নয়, ক্ষেত্রটা হয় তোমার ক্লাস ফ্রিকোয়েন্সির অনুপাতিক। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে বুঝবে, কেন কি যখন আনইকুয়াল ক্লাস করবে তাই জন্য কি হয়, নিচেও যেহেতু ক্লাসগুলো সেম দৈর্ঘ্য নয়, তাহলে তোমার নিচেরটাও কিন্তু সমান সমান দূরত্বে দাগগুলো কাটা হবে না, কেন কি ক্ষেত্রকে তোমাকে অনুপাতিক করতে হবে ক্লাস ফ্রিকোয়েন্সির, শুধু উচ্চতাকে নয়। অনুভূমিক তলে তাহলে আমরা ক্লাসেস দেখাচ্ছি এক্স অক্ষতে, আর ওয়াই অক্ষতে আমরা ফ্রিকোয়েন্সি দেখাচ্ছি। এক্স অক্ষতে যখন রেক্ট্যাঙ্গেল গুলো বা ড্র করছি স্তম্ভগুলো, তখন কিন্তু প্রত্যেকটা কিন্তু ক্লাস বাউন্ডারি ধরে আঁকা হচ্ছে, ক্লাস লিমিট ধরে না। কোনো গ্যাপ ছাড়া হবে না, স্তম্ভচিত্রর মাঝখানে মতন দুটো স্তম্ভের মাঝখানে সব স্তম্ভগুলো কিন্তু জোড়া থাকবে, তাহলে কি কন্টিনিউয়াস ক্লাস আছে, ক্লাস বাউন্ডারি মানেই তোমার কন্টিনিউয়াস হচ্ছে। আর প্রত্যেকটার কিন্তু যেহেতু ইকুয়াল ক্লাস, তোমার দৈর্ঘ্যটা কিন্তু প্রত্যেকটা ক্লাসের সমান থাকবে। আর যদি আনইকুয়াল ক্লাস হয় সেই ক্ষেত্রে কিন্তু শুধু নিচে এক্স অক্ষটাই অসমান হবে না, ওয়াই অক্ষতেও একটা পরিবর্তন আসবে। সেটা তখন ওয়াই অক্ষটা শুধু ফ্রিকোয়েন্সি না, ফ্রিকোয়েন্সি ডেন্সিটির অনুপাতিক হয়ে যায়। আর ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কি, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি অফ এনি ক্লাস পার ইউনিট উইডথ অফ ক্লাস, মানে কোনো ক্লাসের পরিসংখ্যানকে কিসে দিয়ে ডিভাইড করব, সেই ক্লাসের ক্লাস ইন্টারভাল দিয়ে। আনইকুয়াল ক্লাস মানেই প্রত্যেকটার ক্লাস ইন্টারভাল আলাদা, তো এই জন্যে কি হবে, এবার নিচের গুলোও আলাদা হবে, আর উচ্চতাতেও আমরা ফ্রিকোয়েন্সি না দেখিয়ে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি দেখাবো, যাতে হিস্টোগ্রামে কি হবে, আমার ক্ষেত্রটা অনুপাতিক থাকে। আর এই হিস্টোগ্রামের আমরা চিত্রটা দেখে পরিসংখ্যান বণ্টনের প্রকৃতির ব্যাপারে কিন্তু আমাদের একটা আমরা বিশ্লেষণ বা একটা অনুমান করতে পারি। এই আঁকাটা তাহলে তাহলে 600
এইখানে হয়ে গেল ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যদি 26 যায়, তাহলে আমার এই y অক্ষতে স্কেলটা আমাকে ধরতে হবে যাতে আমি 26টা আনতে পারি। তাহলে y অক্ষতে আমার স্কেলটা কি আসছে? y অক্ষতে আমার স্কেলটা আসছে 1 সেন্টিমিটার সমান আমি কত করলে আমার সুবিধে হবে সেটা আমাকে দেখতে হবে। কটা গ্রাম, এগুলো তো গ্রাম, কটা গ্রাম, এই 0 থেকে 600 জনসংখ্যার মধ্যে 16টা গ্রাম আছে। তো এই নাম্বার অফ ভিলেজেস কত হবে 1 সেন্টিমিটার সমান? আমরা 1 সেন্টিমিটারকে 2 ধরতে পারি, তাহলে আমাদের কত যাবে? 1 সেন্টিমিটার 2 ধরলে 2, তারপরে 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 21, সরি 22, 24, 26। তার মানে তোমাকে 13 সেন্টিমিটার, আর নিচে কিন্তু এক্স অক্ষটা শুধু 8 সেন্টিমিটার। খুব অসমান একটা চিত্র হয়ে যাবে, নিতে পারো কিন্তু খুব ভালো বন্ঠনটা প্রদর্শিত হবে না। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ একটু তাল মিলিয়ে স্কেলটা নেওয়ার উচিত। তা সেইটা ধরে আমরা যদি 5 নিই, তাহলে 5, 10, 3 সেন্টিমিটারে 15, 4 সেন্টিমিটারে 20, আর তারপরে 5 সেন্টিমিটারে 25, 6 সেন্টিমিটারে 30। তো আমার 6 সেন্টিমিটারে কিন্তু জিনিসটা পূর্ণ হয়ে যায়। তো আমরা যদি সেইটা ধরে এগোতে পারি, তাহলে আমরা সেইটা একটা ধরে এগোতে পারি। তাহলে ওটা ধরে আমরা যদি এগোই, তাহলে স্কেল আমরা কি নিচ্ছি? 5। এই যদি আমি 5 নিই, 5টা গ্রাম 1 সেন্টিমিটার ওয়াই অক্ষ বা ভার্টিক্যাল অ্যাক্সিসে। প্লিজ ইউনিটগুলো কিন্তু লিখতে ভুলবে না। আর এখানে ভিলেজ আর পপুলেশন ধরে করাচ্ছি, মানে পরীক্ষাতেও এই উদাহরণই থাকবে এরকম নয়। হ্যাঁ, এবার এখানে তাহলে আমরা 1 সেন্টিমিটারে এখানে লিখবো 5, তারপরে নেক্সট আমরা 1 সেন্টিমিটারের পরে লিখব 10, তারপরে 1 সেন্টিমিটারের পরে লিখব 15, তারপরে 1 সেন্টিমিটারের পরে লিখছি আমরা 20, তারপরে 1 সেন্টিমিটারের পরে আমরা লিখছি 25, আর নেক্সট 1 সেন্টিমিটারের পরে আমরা কি লিখছি? 30। এটাতেই আমার হয়ে যাচ্ছে। এটা হলে আমার একটা জিনিস মনে রাখো, 1 সেন্টিমিটারে তোমরা যদি গ্রাফ পেপার দেখে থাকো নর্মাল, তাহলে কিন্তু 10টা ভাগ থাকে। তার মানে এক একটা ভাগ কিন্তু অ্যাকচুয়ালি পয়েন্ট কি হবে, একটা 10টা ভাগ হলে দুটো ছোট ভাগ মিলিয়ে আমার কিন্তু 1 হবে, একটা ছোট ভাগ হলে 0.5 হবে। তো আমি যদি 2 পাই কোথাও ফ্রিকোয়েন্সি, বা এখানে যে 1 ফ্রিকোয়েন্সি আছে, তার মানে আমি কত উঁচু উঠবো? 2.2 যাব। সেটা তোমরা অন্যভাবেও করতে পারো, স্কেল দিয়েও তোমরা স্কেলটা দিয়ে ভাগ করেও করতে পারো। এবার ভাবো, এবার আমরা হিস্টোগ্রাম, এখানে লিখবে ফ্রিকোয়েন্সি, এখানে লেখা হবে ফ্রিকোয়েন্সি, পুরো ওয়ার্ডটা লিখবে। এইবার তোমাদের হিস্টোগ্রাম গুলো আঁকার জন্য এই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 16। তো 16, এই 10, তারপরে আমি কি যাব, এই 15, 15 পরে দুটো ঘর গেলে আমার 1 হয়, কেন কি আমি 1 সেন্টিমিটারকে 5 নিয়েছি, তার মানে ছোট ছোট দুটো ঘর মানে আমার একটা ইউনিট, এই 16। তো এই 16 থেকে আমরা এখানে কিন্তু লম্বা স্তম্ভটা করব। নেক্সট হচ্ছে 26, আবার দুটো যাব, এইভাবে 26টা আঁকবো। এইভাবে কিন্তু প্রত্যেকটা কি হিস্টোগ্রামটা 9, 9 মানে এটা 10, তার থেকে দুটো কম, দুটো কম হলে আমার এই হয়ে যাচ্ছে 9। তারপরে 6, এই 5-এর পরে দুটো ঘর হলে আমার হয়ে যাবে 6, স্কেল দিয়ে মেপে করবে। তারপরে তোমার 3, 3 মানে কি, দুটো ছোট দাগ মানে 1, আর দুটো ছোট দাগ মানে 2, আর দুটো ছোট দাগ মানে 6টা ছোট দাগ হলে তার মানে আমার কি হচ্ছে, আমার হচ্ছে 5টা মাঝখানে মিস হয়ে গেছে, এইটা হবে না, সরি। 6-এর পরে একটা 5 আছে ফ্রিকোয়েন্সি, 6-এর পরে ফ্রিকোয়েন্সিটা একটা 5 আছে। তো আমরা সেটা 5টা আগে করলাম, তারপরে 3 আছে, 3টা আঁকা হলো,
দেখছো কোনো গ্যাপ নেই, সবকটার ব্যর্থ সমান, আর প্রত্যেকটাতে কিন্তু ক্লাসগুলো লিখতে হবে 600 থেকে 1200, এই পুরো জায়গার মধ্যে 1200 থেকে, যদি না আসে তাহলে আড়াআড়ি করে এইভাবে লিখতে পারো। লাস্ট হচ্ছে দুটো 1 1, মানে নিচে 0.2 সেন্টিমিটার আমি গিয়ে কিন্তু এটা এঁকে ফেলতে পারি। 0.2 সেন্টিমিটার গিয়ে আমি এটা এঁকে ফেলতে পারি। 1 সেন্টিমিটার আবার আমরা এঁকে আমরা এই 0.2 মানে 1 ফ্রিকোয়েন্সিটা এঁকে দিলাম। এইটাই হচ্ছে আমার হিস্টোগ্রাম। এইটা হচ্ছে আমার হিস্টোগ্রাম, আর কিছুই না আঁকাটা। এইটা হচ্ছে হিস্টোগ্রাম। এটার থেকে আমরা বুঝতে পারছি, কি বুঝতে পারছি বন্ধনটা, যে অধিকাংশ গ্রামে কি আছে, অধিকাংশ গ্রাম কিন্তু কম জনসংখ্যক গ্রামই আছে, তাই না? আর এই হিস্টোগ্রাম থেকে আবার এর যদি মধ্যবিন্দুগুলো নেয়, এটা 1 সেন্টিমিটার তাহলে নিয়েছি, তাহলে মাঝখানটা কি হবে? মাঝখানগুলো আমার আসবে 0.5, 1 সেন্টিমিটারের মাঝখানগুলো হয় কি 0.5। এই যদি আমি 2 সেন্টিমিটার নিতাম তাহলে মাঝখানটা হতো 1 সেন্টিমিটার। এই প্রত্যেকটা মাঝখানটা আমি মার্ক করব। এটা নেক্সট আঁকা করছি আমরা। এই প্রত্যেকটার মাঝখানটা আমরা মার্ক করলাম। মাঝখানটাকে কি বলা হয়? ক্লাস মার্ক। কিন্তু আঁকাতে কি করে করছি? যদি আমি ক্লাসের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার ধরেছি তাহলে মাঝখানটা 0.5, 2 সেন্টিমিটার ধরলে 1 সেন্টিমিটার। এই মাঝখানগুলো মার্ক করে এইগুলোকে আমরা স্কেল দিয়ে কিন্তু যোগ করে দিতে পারি। এইগুলোকে স্কেল দিয়ে আমি যোগ করে দিতে পারি। আঁকা বাঁকা হলে চলবে না, স্কেল দিয়ে একদম সুন্দর করে যোগ করবে। হ্যাঁ, স্কেল রেখে এইগুলোকে একদম নিটলি যোগ করবে, এই পয়েন্টগুলোকে, মধ্যমানগুলোকে। এইবার এই দুটো নিচে এই দিকটা আর এই দিকটা দুটো এন্ড যে কি হবে, এটা যেহেতু আমরা 1 সেন্টিমিটার ধরেছি আর ইকুয়াল ক্লাস, অনুমান করে নেব এখানে আরেকটা এক্সট্রা এক ক্লাস আছে, সেটা কি 1 সেন্টিমিটারই ধরে নেব, যেহেতু আগেরটা 1 সেন্টিমিটার। এখানেও ধরে নেব অনুমানিক একটা 1 সেন্টিমিটারের ক্লাস আছে, যেহেতু এরও প্রথম ক্লাসটা কিন্তু 1 সেন্টিমিটার ইকুয়াল ক্লাসের ক্ষেত্রে। এইবার আমি কি করব, এই 1 সেন্টিমিটার মাঝখানটা আবার কি 0.5, আর এইদিকেও কি 0.5। এবার এইগুলোতে ফ্রিকোয়েন্সি কত? কোনো ফ্রিকোয়েন্সি নেই, 0। তো একদম তলের সাথে এইটা কি জুড়ে যাবে। এখানেও কোনো ফ্রিকোয়েন্সি নেই, 0। তো এটাও কি তলের সাথে জুড়ে যাবে। এইটাকে বলা হয়, এই যে আমরা স্কেল দিয়ে মধ্যমানগুলোকে যোগ করলাম, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন এরকম হিস্টোগ্রামেও উপরেও আঁকা যায়, যেটাতে এটা সোজা হয়, কেন কি আমাদের মধ্যমানগুলো পেতে খুব সহজ হয়। এছাড়া আমরা কিন্তু এই যে আঁকাটা দেখো, এই আঁকাতে তোমরা বুঝতে পারবে আরো ভালোভাবে যে কি আমরা বোঝাতে চাইছিলাম আগের আঁকাতে। এই দেখো, এই 0 to 600 ক্লাসগুলো এভাবে আড়াআড়ি করতে পারো। এই ক্লাসেস ইউনিটটা লেখা জরুরি। এই যে দেখো, এই হচ্ছে 16, 15-র পরে দুটো ঘর 16, 26, 25-এর পরে দুটো ঘর, হ্যাঁ, 9, 6, 5, 3, 1, 1। এটা শুধু হিস্টোগ্রাম। এটার উপরে যখন এই দেখো, এটা যেটা বলছিলাম অনুমানিক একটা 1 সেন্টিমিটার ক্লাস। কেন 1 সেন্টিমিটার? কেন কি এটাও আমরা 1 সেন্টিমিটার ধরেছি আগেরটা, আর এর পরেরটা, আর এখানেও আগেরটা যেহেতু ধরেছি, এবার তার হাফ কি 0.5। তো এই 0.5 এ যেহেতু ফ্রিকোয়েন্সি 0, একদম 0 তলের সাথে এই মাঝখানের থেকে এখানে কিন্তু এই অংশটা ড্যাশ ড্যাশ লাইনে জুড়লে বেশি ভালো হয়। এটা হিস্টোগ্রাম উইথ ফ্রিকোয়েন্সি পলিগন, এটা শুধু হিস্টোগ্রাম। দুটো আঁকা হলো। এবার ফ্রিকোয়েন্সি পলিগন যেটা আগে বোঝালাম, যে ক্লাসের মধ্য মানগুলো যখন যোগ করা হয় প্রত্যেকটা পাশে পাশে রেক্ট্যাঙ্গেলে, তখন কিন্তু ওটাকে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন। আর এন্ড পয়েন্ট গুলো আমরা একদম বেসের সাথে যুক্ত করি, মধ্যমানের সাথে, কেন কি ওখানে কোনো ফ্রিকোয়েন্সি নেই, ওটা এমটি ক্লাস।
এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। এইবার ফ্রিকোয়েন্সি কার্ভটা কি, এটা ক্লাস মার্ক বের করা আছে। কেন বের করেছি? ক্লাস মার্ক বের করতে শিখিয়েছিলাম 600 প্লাস 0/2, তাই তো? আপার ক্লাস বাউন্ডারি প্লাস লোয়ার ক্লাস বাউন্ডারি বাই 2 করলে ক্লাস মার্ক গুলো চলে আসে। এবার শুধু যদি ফ্রিকোয়েন্সি পলিগন বা ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকতে হয় তাহলে কিন্তু কি হচ্ছে, এটা ফ্রিকোয়েন্সি পলিগন। দেখো একই জিনিস, শুধু আমরা কি করেছি, আমরা হিস্টোগ্রাম ছাড়া এঁকেছি। নিচে কিন্তু তখন ক্লাসেস না লিখে মধ্য মানগুলোতে ক্লাস মার্ক লিখবো, যেটা আগের পাতায় ক্যালকুলেট করা আছে। 300, 300টা কিন্তু কোথায় হবে? এইখান বরাবর হবে না, 300টা কোথায় হচ্ছে তোমার? এইখান বরাবর হচ্ছে। 300টা এইটার বরাবর যাচ্ছে। মাঝখানটা যদি 2 সেন্টিমিটার হলো তাহলে 1 সেন্টিমিটারে বসালাম, যেহেতু 1 সেন্টিমিটার মাঝখানটা 0.5, তো 0.5-এ আমি ক্লাস মার্ক 300টা লিখলাম। নেক্সট ক্লাসের ক্লাস মার্কটা তার মাঝখানটাতে লিখলাম। তো যদি শুধু ফ্রিকোয়েন্সি পলিগন বা কার্ভ করি তাহলে কিন্তু নিচে ক্লাসেসের জায়গায় ক্লাস মার্ক আসবে আর এখানে আসবে ফ্রিকোয়েন্সি গুলো। এই ভিত্তিতে যখন আমরা করছি তখন আমরা কি দেখছি, আমরা সেম পদ্ধতিতে ওখানে হিস্টোগ্রামে সহজভাবে আমরা মধ্যমানগুলো পেয়ে যাচ্ছিলাম, এখানে 16টা আগে আমরা পাবো আর 16টা এই মধ্যমানের বরাবর কিন্তু পুটকিটা দেব। 16টা কিন্তু আমরা মধ্যমান বরাবর, এই মধ্যমান বরাবর আমরা 16 পুটকিটা দিচ্ছি, এই 16 পুটকি পয়েন্টিংটা করছি। আবার 900টা 26 আছে, 26টা একদম মাঝখান বরাবর করছি। যেহেতু আমার কাছে অলরেডি হিস্টোগ্রামটা আঁকা নেই, আগে মাঝখানটা 1 সেন্টিমিটার, এটা মাঝখানটা মান আছে আমার 9, তো 9টা আমি এই 9টা মার্ক করলাম 10-এর দুটো নিচে। তারপরে আমার ছিল 6-এর 5-এর দুটো উপরে। কিন্তু দেখছো আমি বাউন্ডারি ধরে করছি না, আমি কিন্তু কি ধরে করছি, ক্লাস মার্ক এর মানগুলো ধরে করছি। এইটা 5, এখানে 3, 5-এর একটা উপরে 6, একটা 1.2, 1.2, এইগুলোকে স্কেল দিয়ে যখন যোগ করেছি ফ্রিকোয়েন্সি পলিগনটা পেয়ে গেছি। আর এটা কি 0.5, এখানে ক্লাসটা শেষ হয়ে যাচ্ছিল, এটা 1 সেন্টিমিটার এক্সট্রা ক্লাস, তার মাঝখানটা 0.5, যেখানে ফ্রিকোয়েন্সি 0, তাই এটার সাথে এটাকে ড্যাশ ড্যাশ লাইনে যুক্ত করলাম। এখানেও 1 সেন্টিমিটার অবধি আমি এক্সটেন্ড করতে পারি, ও কাল্পনিক একটা ক্লাস, তার মাঝখানটা 0.5, যেখানে ফ্রিকোয়েন্সি 0, তো এই পয়েন্টটা এই পয়েন্টের সাথে ড্যাশ ড্যাশ লাইনে যোগ করে দিলাম। আর আকার দিক দিয়ে ফ্রিকোয়েন্সি পলিগন আর কার্ভে একটাই তফাৎ, সেম জিনিসটা যদি স্কেল দিয়ে না যোগ করে আমরা হাত দিয়ে যোগ করি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ, নিচে ক্লাস মার্ক থাকবে আর এদিকে ফ্রিকোয়েন্সি থাকবে। এটা আঁকাতে কিন্তু কোনো পার্থক্য নেই, কিন্তু কনসেপচুয়ালি দুটো আলাদা জিনিস। ফ্রিকোয়েন্সি কার্ভ অ্যাকচুয়ালি আমার কিন্তু জনসংখ্যা বা পরিসংখ্যানের বন্টন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের নেচারটা বোঝায়। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের সম্বন্ধন আছে, মানে আমার সম্বন্ধন আছে কিনা, সম্বন্ধন হলে সেটাকে বলা হয় নর্মাল কার্ভ, বা কোনো দিকে একদিকে হেলে আছে কিনা, মানে কম মানের দিকে বেশি বা বেশি মানের দিকে বেশি, কোনো ভাবে নর্মাল থেকে বা সম্বন্ধন থেকে যদি সরে থাকে তাহলে ওটাকে স্কিউ ডিস্ট্রিবিউশন বলে, ওটা আমরা পরে আলোচনা করব। এই ফ্রিকোয়েন্সি কার্ভ কিন্তু ওটার প্রকৃতিটা আমাদের বুঝতে সাহায্য করে এটা আন্ডারে। আর এইটাতে আমরা কিন্তু অন্য কনসেপ্টে আঁকা, এটা হিস্টোগ্রামের সাথে তুলনাযোগ্য, আর কি ক্ষেত্রটা কিন্তু ইম্পর্টেন্ট। তো দুটোর কিন্তু পার্থক্যটা আঁকাতে যদিও খুব সূক্ষ্ম, মানেটা কিন্তু উদ্দেশ্যটা কিন্তু একদম আলাদা। তো এইগুলো তোমরা একটু প্র্যাকটিস করো আঁকাটা নিজে, আর যদি অসুবিধা হয় যেভাবে করো সেভাবে জিজ্ঞেস করবে। থ্যাংক ইউ।